হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা শিখব আয়নিক বন্ড এবং এই আয়নিক বন্ডের ক্যারেক্টারিস্টিক্স অর প্রপার্টিস। মানে আয়নিক বন্ধন কি এবং আয়নিক বন্ধন বা আয়নিক যৌগের বৈশিষ্ট্যগুলো কি, অথবা আয়নিক বন্ধন কিভাবে তৈরি হয় এবং এই আয়নিক বন্ধন তৈরি হলে যেসব যৌগ গঠিত হয় সেই যৌগের বৈশিষ্ট্যগুলো কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক বা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যে, অথবা আরো এই ভিডিওগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে শেয়ার করুন। কারণ এই যে বিভিন্ন ধরনের ইংরেজি ভার্সনের ভিডিওগুলো আমাদের অ্যাভেলেবেল থাকলেও বাংলা ভার্সনের ভিডিও কিন্তু এত বেশি অ্যাভেলেবেল না। সো যারা ইংরেজিতে এত ভালো পারদর্শী না তাদের জন্য একটু বাংলায় ভিডিও দরকার, বা বাংলায় যদি কন্টেন্ট গুলো থাকে সেক্ষেত্রে রিলেটিভলি কম পরিশ্রম করে অথবা রিলেটিভলি যারা একটু কম মেধাবী তারা হয়তোবা সহজে এই বিষয় সম্পর্কে ধারণা করতে পারবে। এই জন্য ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে বেশি মানুষের কাছে পৌঁছে দিন, যাতে বেশি মানুষ এর থেকে উপকৃত হতে পারে। সো চলুন বেশি কথা না বেরিয়ে আমরা ভিডিওতে চলে যাই বা বিশেষ কন্টেন্টে চলে যাই, যে আসলে আয়নিক বন্ধনটা কি এবং এই আয়নিক বন্ধনটা কিভাবে তৈরি হয় এবং এই আয়নিক বন্ধনের বৈশিষ্ট্যটা কি। প্রথমে আমরা একটু দেখে নিব যে আসলে পর্যায় সারণী পর্যায় সারণীর একটা কথা বলি, যে পর্যায় সারণী এই যে আমার ছবিটার যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে একটা পর্যায় সারণীর ছবি দেওয়া হয়েছে। তাহলে পর্যায় সারণীর বাঁ দিকের যেসব মৌল আছে এই সব মৌলগুলোকে আমরা বলে থাকি ধাতব মৌল। এবং এই ধাতব মৌলগুলোর বহিস্থ শক্তি স্তরে কখনো একটা, কখনো দুইটা, অথবা কখনো তিনটা করে ইলেকট্রন থাকে। এখন এই যে আমরা জানি কোনো একটা পরমাণু স্থায়িত্ব অর্জন করবে কখন, যখন এর বাইরের শক্তি স্তরে 8টি অথবা 2টি ইলেকট্রন থাকবে। সো এখন এই যে বহিস্থ শক্তি স্তরে যদি একটা বা দুইটা বা তিনটা ইলেকট্রন থাকে, তাহলে এই ইলেকট্রনগুলোকে যদি মানে রিমুভ করা যায় বা ইলেকট্রনগুলো যদি ছেড়ে দেয়া যায়, তাহলে এই পরমাণুগুলো কিন্তু অনেক বেশি স্থিতিশীলতা অর্জন করতে পারে। ঠিক একইভাবে পর্যায় সারণীর ডান দিকে এই যে ডান দিকে কতগুলো মৌল আছে, এই মৌলগুলোকে আমরা বলে থাকি অধাতু। এবং এই অধাতুগুলো এর বহিস্থ শক্তি স্তরে স্বাভাবিকভাবে ইলেকট্রন থাকে 7টি, 6টি বা 5টি। কিন্তু যদি এই পরমাণুগুলো অক্টক পূর্ণ করতে চায় বা বহিস্থ শক্তি স্তরে 8টা ইলেকট্রন হতে চায়, তাহলে এই পরমাণুগুলোর ন্যূনতম 3টি বা 2টি অথবা একটা ইলেকট্রন গ্রহণ করতে হয়। সো এখন কোনোভাবে যদি এই দুইটা, একটা ধাতু এবং একটা অধাতু পরমাণু পাশাপাশি আসে, তাহলে কি হতে পারে আমরা একটু দেখি। যে যখন এই যে আমাদের একটা ধাতব পরমাণু সোডিয়াম আছে, এর মোট ইলেকট্রন আছে 11টা। প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন রয়েছে। সো এখন কোনোভাবে যদি এই একটি ইলেকট্রন এই সোডিয়াম কোনোভাবে কাউকে দান করতে পারে, তাহলে এর তৃতীয় শক্তি স্তরটা ভ্যানিশ হয়ে যায়। সো তৃতীয় শক্তি স্তর ভ্যানিশ হয়ে যাওয়া মানে কি, এর তখন মাত্র 2টা শক্তি স্তর থাকে এবং দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকার কারণে এই সোডিয়াম তখন একটা স্থিতিশীলতা অর্জন করতে পারে। সো একটা ইলেকট্রন দান করে যখন তৃতীয় শক্তি স্তরটা হারিয়ে ফেলে, তখন এর অবস্থা কি হয়, যে এই যে সোডিয়াম প্লাস আকৃতি হয় বা সোডিয়াম প্লাস একটা ক্যাটায়ন হিসেবে তৈরি হয়। সো সোডিয়াম প্লাস ক্যাটায়ন তৈরি হচ্ছে, এর কারণ হলো যে স্বাভাবিকভাবেই জানি আমরা কোনো একটা পরমাণু ইলেকট্রিক্যালি নিউট্রাল। মানে এই কথাটার হলো যে এই যে পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো ইলেকট্রন এই নিউক্লিয়াসের চারদিকে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে বিভিন্ন শক্তি স্তরে। তার মানে এই সোডিয়ামের ক্ষেত্রে 11টা প্রোটন আছে এবং এই 11টা ইলেকট্রন এর বাহিরের শক্তি স্তরে বিভিন্ন শক্তি স্তরে ঘুরছে।
কিন্তু যখন এই একটা ইলেকট্রন এই সোডিয়াম রিলিজ করলো, তখন কি হবে? তখন এই যে ইলেকট্রন এবং প্রোটনের ইমব্যালেন্সড, ইমব্যালেন্স মানে হলো যে এখানে টোটাল কেন্দ্রে 11টা প্রোটন আছে এবং বাইরে 10টা ইলেকট্রন আছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বাইরে প্রথম শক্তি স্তরে আছে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টা ইলেকট্রন। তাহলে সব মিলিয়ে এই সোডিয়াম এর মধ্যে এই যে পরমাণুটা, যদি এখন আমরা পরমাণুই বলি আপাতত, তাহলে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি যে টোটাল 10টি ইলেকট্রন এবং 11টি প্রোটন রয়েছে। তার মানে যদি আমরা একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ ক্যান্সেল আউট করে দেই, তাহলে দেখা যাচ্ছে কি যে একটা প্রোটন অথবা একটা পজিটিভ চার্জ এক্সেস রয়ে গেল। যেই কারণেই আমরা এই যে অবস্থাটা তৈরি হলো, একটা ইলেকট্রন দান করার পরে সোডিয়ামটা তখন সোডিয়াম প্লাস হিসেবে তৈরি হলো। এখন এখন আমরা চলে গেলাম, এই যে এটা একটা ক্যাটায়ন হিসেবে তৈরি হলো, একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা ক্যাটায়ন তৈরি হলো। ঠিক একইভাবে যদি এই যে ক্লোরিনের কথা চিন্তা করি, ক্লোরিনের বহিস্থ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে আমরা দেখছি এখানে 7টি ইলেকট্রন, এবং ক্লোরিনের সর্বমোট ইলেকট্রনের সংখ্যা আছে 17টি। প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে 7টি। এখন এই যে ক্লোরিনের ক্ষেত্রে যদি অক্টোট মানে আউটারমোস্ট শেলে 8টা ইলেকট্রন হতে হয়, তাহলে হয় এই ক্লোরিনকে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, অথবা এই 7টি ইলেকট্রন বর্জন করতে হবে। কিন্তু স্বাভাবিকভাবেই এই একটি ইলেকট্রন গ্রহণ করা যতটা সহজ, 7টি ইলেকট্রন বর্জন করা কিন্তু তার তুলনায় অনেক বেশি কঠিন, বা অনেক বেশি এনার্জির পার্থক্য হবে। যে কারণে একটা ইলেকট্রন ও যদি কোনোভাবে কারো কাছ থেকে গ্রহণ করতে পারে, তাহলে এর বহিস্থ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকবে এবং তখন অনেক বেশি স্থিতিশীলতা অর্জন করবে। সো এখন আমরা মনে করলাম যে কোনোভাবেই হোক একটা ইলেকট্রন এই ক্লোরিনের কাছে চলে আসলো, বা এই ক্লোরিন পরমাণুর সাথে সংস্পর্শে আসলো, তাহলে কি হবে? এই যে বহিস্থ শক্তি স্তরে যে 8টি ইলেকট্রন হয়ে গেল, এই যে এখানে দেখতে পাচ্ছি কি, এই যে এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা ইলেকট্রন ছিল, তার পাশে আরেকটা ইলেকট্রন, তার মানে এই ক্লোরিন পরমাণুতে সব মিলে 18টা ইলেকট্রন হলো, এবং এর ভিতরে বা কেন্দ্রে ছিল 17টা প্রোটন। তাহলে 17টা প্রোটন এবং 18টা ইলেকট্রন, আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কি এখানে একটা এক্সেস ইলেকট্রন হয়ে গেল। যে কারণে একটা এক্সেস ইলেকট্রনের কারণে একটা নেগেটিভ চার্জ, যেই কারণে আমরা এখানে এই ক্লোরিনটাকে একটা ক্লোরিন অ্যানায়ন হিসেবে পাবো। সো এখন আমরা যদি অন্যভাবে বা আরেকটু ডিপলি চিন্তা করি, যে যদি একটি ধাতব পরমাণু অথবা একটা সোডিয়াম পরমাণু এবং একটা ক্লোরিন পরমাণু যদি কাছাকাছি আসে, তাহলে এই সোডিয়াম পরমাণু ক্লোরিন পরমাণুকে একটা ইলেকট্রন দান করে একটা সোডিয়াম ক্যাটায়ন তৈরি হলো, এবং ক্লোরিন পরমাণুটা একটি ইলেকট্রন গ্রহণ করে একটি ক্লোরিন অ্যানায়ন তৈরি হলো। এবং তখন কি হয়, এই যে সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস তৈরি হলে, এই সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস দুইটি পরস্পরকে আকর্ষণ করে, জানি আমরা কি যে একটা ধনাত্মক চার্জ এবং একটা ঋণাত্মক চার্জ পরস্পরকে আকর্ষণ করে। সো এই যে একটা ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণের কারণে তখন এই সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস পরস্পরের সাথে খুব শক্ত বা স্ট্রং বন্ধনের মাধ্যমে এরা যুক্ত হবে, যে কারণে এখানে একটা খুব শক্তিশালী বন্ধন তৈরি হবে, এবং এই বন্ধনটাকেই বলবো আয়নিক বন্ধন। এবং এই যে আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগটা তৈরি হলো, সেটাকে বলবো আমরা আয়নিক যৌগ। এখন যদি আমরা এটা একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি বা সংজ্ঞা বলি, যে আসলে যখন একটা ধাতু এবং একটা অধাতু পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে একটা নতুন বন্ধন সৃষ্টি হয়, তখন তাকে আমরা বলবো আয়নিক বন্ধন। এবং এই আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগটা তৈরি হয় তাকে বলবো আমরা আয়নিক যৌগ। এই আয়নিক বন্ধনটা কিন্তু খুবই শক্তিশালী, কারণ একটা ধনাত্মক চার্জ এবং একটা ঋণাত্মক চার্জ, এর মধ্যে খুব স্ট্রং আকর্ষণ শক্তি থাকে, এবং এই বন্ধনটাকে কিন্তু খুব সহজে ভাঙা যায় না। তো এখন দেখি আমরা যে আসলে এই যে আয়নিক বন্ধন বা আয়নিক যৌগ, এর প্রপার্টিজ গুলো কি কি বা বৈশিষ্ট্যগুলো কি কি। আমরা
স্বাভাবিকভাবে যদি চোখ বুজে চিন্তা করি যে আমরা সবাই জানি কম বেশি যে এই যে এইমাত্র যে এক্সাম্পলটা দেখালাম যে সোডিয়াম ক্লোরাইড, এটা আসলে কি? এটা হলো আমাদের খাবার লবণ। এই খাবার লবণটা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পাওয়া যায়। সো আমরা যদি এই যে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণের বৈশিষ্ট্য সম্পর্কে একটু চিন্তা ভাবনা করতে পারি, চোখ বন্ধ করে যদি আমরা সোডিয়াম ক্লোরাইডের চিন্তা করি, তাহলেই কিন্তু আমরা আয়নিক যৌগের বা আয়নিক কম্পাউন্ডের বৈশিষ্ট্যগুলো খুব সহজেই চিন্তা করতে পারবো বা ভাবতে পারবো। সো একটা একটা করে দেখি। প্রথমে কি? দে ফর্ম ক্রিস্টালস, মানে দানাদার পদার্থ। এই যে আয়নিক যৌগ, মানে স্বাভাবিকভাবে আমরা জানি কি এই যে সোডিয়াম ক্লোরাইড, এটা কিন্তু পাউডারের মতো থাকে না, এটা হলো শক্ত শক্ত দানাদার এবং ক্রিস্টালের মতো। তার মানে যত রকমের আয়নিক যৌগ আছে বেশিরভাগ ক্ষেত্রেই এটা ক্রিস্টাল ফর্ম করবে। দে হ্যাভ হাই মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্টস, মানে এই যে পদার্থগুলো বা আয়নিক যৌগগুলোর বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট এই দুটা খুবই হাই হয়ে থাকে। এখন কেউ যদি এই যে এক মুঠো লবণ নিয়ে কড়াইতে তাপ দিতে থাকে, তাহলে এই যে লবণটাকে কিন্তু ভাজতে ভাজতে আমরা ঘরে যে চুলা ব্যবহার করি, এই স্বাভাবিক চুলায় কিন্তু এই তাপ দিলে যতক্ষণ ধরেই তাপ দিই না কিন্তু এই সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ এটা কিন্তু গলে তরলে পরিণত হবে না। তার মানে এটা কি? আমরা এখান থেকে বুঝতে পারি যে আসলে এই যে আয়নিক যৌগগুলো, তাদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট খুবই হাই, মানে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব হাই। They have higher enthalpies of fusion and vaporization than molecular compounds, মানে এদের খুব উচ্চ এনথালপিস অফ ফিউশন, মানে এটাকে গলানোর জন্য অনেক বেশি পরিমাণে তাপ দিতে হয়, অথবা ভ্যাপার তৈরি করার জন্য বা বাষ্প তৈরি করার জন্য বা যে গ্যাসের রূপান্তরণ করার জন্য আমাদের প্রচুর পরিমাণে তাপ দিতে হয়। যেটা আসলে এই যে দ্বিতীয়টা বলেছিলাম যে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট একই রকমই, যে আসলে এই যে কঠিন পদার্থটাকে যখন আমরা গলাতে শুরু করব, যেই তাপে গলতে শুরু করে সেটাকে বলছি গলনাঙ্ক। তাহলে এই পর্যন্ত গলতে যে তাপ দিতে হবে সেটাই হলো এনথালপিস অফ ফিউশন, এবং তরলকে গলাতে যে পরিমাণ তাপ দিতে হয় সেটা হলো এনথালপি অফ ভ্যাপোরাইজেশন। তার মানে এই যে একটা পদার্থকে যদি আমরা তরলকে গ্যাসে অথবা সলিডকে তরলে রূপান্তরিত করি, তাহলে অনেক বেশি তাপ দিতে হয়। এবং আয়নিক যৌগের ক্ষেত্রে মোটামুটি সব রকমের আয়নিক যৌগের ক্ষেত্রে এই এনথালপিস অফ ফিউশন এবং ভ্যাপোরাইজেশন খুব হাই হয়ে থাকে। দে আর হার্ড এন্ড ব্রিটল, মানে এই যে লবণের গুঁড়ার কথা বলেছি অথবা লবণের ক্রিস্টাল গুলো, এগুলো হাত দিয়ে ধরলে কিন্তু খুব সহজেই এটা আমরা ভাঙতে পারি না, কিন্তু তার মানে কি এটা খুব শক্ত। বাট ব্রিটল মানে কি ভঙ্গুর, যে যদি একটা হাতুড়ি দিয়ে, লোহার একটা হাতুড়ি দিয়ে কতগুলো এই যে লবণের ক্রিস্টাল নিয়ে যদি আঘাত করা হয়, তাহলে দেখা যাবে কি যে এই লবণের গুঁড়াগুলো আস্তে 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 ভেঙে ভেঙে গুঁড়া বা পাউডারের মতো হয়ে গেছে। তার মানে এটা ভঙ্গুর, মানে এগুলোকে চাইলে আমরা পিটিয়ে পাতলা পাত তৈরি করতে পারি না, এটা ভেঙে যাবে। দে কন্ডাক্ট ইলেকট্রিসিটি হোয়েন দে আর ডিজলভ ইন ওয়াটার, মানে যখন তারা পানিতে ডিজলভ হয় তখনই কেবলমাত্র এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, কিন্তু সলিড অবস্থায় ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। মানে এই লবণের ভিতর দিয়ে কিন্তু স্বাভাবিকভাবে যদি এর ভিতরে কোনো পানি বা অন্য কোনো পদার্থ না থাকে, তাহলে এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে সলিড সোডিয়াম ক্লোরাইড বা শুকনো লবণের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস হবে না। কিন্তু যদি এই যে সলিডটাকে যদি তাপ দিয়ে গলানো হয়, দ্যাট মিন্স ইন মোলটেন স্টেট, অথবা যদি এই যে সোডিয়াম ক্লোরাইড একে পানিতে ডিজলভ করা হয়, তাহলে কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। আর একটা জিনিস যেটা আমরা সবাই জানি, দে আর গুড ইনসুলেট, আর একটা এখানে বলা নেই, যাই হোক, দে ক্যান ডিজলভ ইনটু ওয়াটার, মানে পানিতে কিন্তু এটা খুব সহজেই দ্রবীভূত হয়। যে পানি একটা পোলার যৌগ, এবং সোডিয়াম ক্লোরাইড এটাও একটা আয়নিক যৌগ বা পোলার যৌগ। তাহলে যে কোনো ধরনের পোলার যৌগকে আমরা পানিতে দ্রবীভূত করতে পারবো। দে আর গুড ইনসুলেটরস ইন সলিড স্টেট, যে কথাটা একটু আগেই বললাম যে আসলে যখন
শুকনো অবস্থায় থাকে তখন কিন্তু এর ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস হয় না, তার মানে এটা গুড ইনসুলেটর। সো এই হলো আজকে আমাদের ভিডিও। যে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন চাপ দিন। ধন্যবাদ।